একবার ভাবুন তো, পৃথিবীটা এমন হয়ে গেছে যেখানে আপনি আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না, কারণ ভিন গ্রহের শত্রুরা এখন মানুষের রূপ ধরে আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। কে বন্ধু আর কে শত্রু তা বোঝার কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে মানবজাতির শেষ ভরসা হিসেবে এগিয়ে আসে আর্মি। তারা ঘোষণা করে সব শিশুদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই বিচ্ছিন্নতা কি আদৌ সুরক্ষার জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য? কেসি নামের একটি মেয়ের ছোট ভাইকে আর্মিরা তুলে নিয়ে যায়। তখন একা নিঃস্ব কেসির একটাই লক্ষ্য, যেভাবেই হোক ভাইয়ের কাছে পৌঁছানো। কিন্তু সে কি জানে কোন গভীর রহস্য তার জন্য অপেক্ষা করছে? আর এলিয়েনরাই বা পুরো পৃথিবীটাকে ধ্বংস করার জন্য কি ভয়ঙ্কর প্ল্যান করেছে, সেটাই জানতে চলেছেন এই মুভিটিতে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ সার্ভাইভাল সায়েন্স ফিকশন মুভি। মুভিটির নাম দি ফিফথ ওয়েভ। মুভির শুরুতেই আমরা কেসি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে ধ্বংস পৃথিবীতে নিজের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র খুঁজতেছে। সে সামনে একটা ধ্বংস অবস্থায় থাকা শপিং মল দেখতে পেলে ভয়ে ভয়ে সেখানে ঢুকেও বেঁচে থাকার জন্য কাজে আসবে এমন সব জিনিসপত্র সেখান থেকে নিয়ে তার ব্যাগে ভরতে থাকে। হঠাৎ পাশের রুম থেকে কেউ চিৎকার করে ওঠে, হেল্প মি! কেসি আটকে ওঠে, কারণ পৃথিবীটা দখল করার জন্য অন্য গ্রহ থেকে এলিয়েন মানুষরূপে পৃথিবীতে এসেই এসব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তাই কে সত্যিকার মানুষ আর কে মানুষরূপী এলিয়েন সেটা বোঝা মুশকিল। এই জন্য কেসি হেল্প করার জন্য তো এগিয়ে আসে, বাট বন্দুক তাক করে রুমের দরজাটা খুলতেই দেখে সেই লোকটিও বন্দুক তাক করেছে। তো লোকটি ভয়ে কেসিকে বলে বন্দুক নামাও। এদিকে কেসিও ভয়ে বলে তুমি আগে বন্দুক নামাও। লোকটি যেহেতু অলরেডি আহত হয়ে পড়ে আছে, তাই লোকটি বন্দুক মেঝেতে রেখে হাতটা উপরে তুলে বলে এবার ওকে। কেসি দেখে লোকটির বাম হাতটা জ্যাকেটের ভিতরে রাখা, হতে পারে তার বাম হাতে আরেকটা বন্দুক আছে। তাই কেসি ভয় পেয়ে বলে বাম হাতটাও বের করো। লোকটি বলে আমি বাম হাত দিয়ে আমার পেটের ক্ষত ধরে রেখেছি। কিন্তু কেসি বলে না, আমি বিশ্বাস করি না, তুমি হাত বের করো। লোকটি তখন একটু একটু করে হাত বের করতে থাকলে তো কেসি যে ভয়ের ঠেলায় লোকটিকে মেরেই ফেললো, এটা ভেবে কেসি থ মেরে যায়। ওর লোকটির জ্যাকেট সরাতেই দেখে ইস, লোকটির হাতে তো আসলে একটা লকেট ছিল। তো এই কেসি মেয়েটা আসলে কে সেটা দেখানোর জন্য সিন ফ্ল্যাশব্যাকে যাই। ও কেসি ব্যাকগ্রাউন্ড থেকে তার সম্পর্কে বলতে থাকে। সে বলে লোকটিকে এভাবে গুলি করা দেখে আমাকে ভয়ঙ্কর ভাববেন না, আসলে আমি হাই স্কুলে পড়া অতি সহজ সরল একটা মেয়ে। হ্যাঁ, এটা ভাবতে আমার নিজেরই অবাক লাগছে যে আমার মতো এত ভীতু একটা মেয়ে আজ একটা মানুষ হত্যা করলো। আমি অতি সাধারণ জীবনযাপন করছিলাম। বাবা মা আর আমার আদরের ছোট ভাই স্যামকে নিয়ে আমাদের জীবন অনেক সুন্দর কাটছিল। হঠাৎ টিভি নিউজে দেখি অন্য গ্রহ থেকে নাকি এলিয়েনরা পৃথিবীর দিকে আসতেছে এবং নাসার স্যাটেলাইটে সেই চিত্র ধরা পড়েছে। আর এলিয়েনগুলো যে বাহনে করে আসতেছে সেই বাহনটি এখন আমেরিকার ওহিও শহরের উপরে অবস্থান করতেছে। এটা শুনে কেসির মা বলে ওঠে ও মাই গড, এটা তো আমাদের শহরের উপরে। এদিকে এটা শুনে স্যাম সেটা দেখার জন্য বাহিরে দৌড় দেয়। তো বাহনটি এই শহরের উপরে এসে থেমে আছে, মানে যে কোনো সময় এখানে নামতে পারে ও সবার উপর আক্রমণ করতে পারে। তাই যান বাঁচাতে কেসির পরিবার সহ এই শহরের সবাই তাড়াহুড়ো করে তাদের পরিবার নিয়ে পাশের শহরে স্থানান্তর হয়। পরের দিন কেসি তার স্কুলে ক্লাস করতেছে। হঠাৎ থ্যাম করে কারেন্ট চলে যায়। সবাই ভাবে এটা জাস্ট নর্মাল লোডশেডিং, কিন্তু কেসিও অবাক, কারণ এটার সাথে সাথে তার ফুল চার্জ থাকা ফোনটিও বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই বাহিরে ভয়ঙ্কর আওয়াজ হয়েও সবাই ছুটে জানালার কাছে গিয়ে বাহিরে তাকায়। সিন কাট হলে দেখি কেসি ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছে এটা স্বাভাবিক কোনো ঘটনা ছিল না, আসলে এলিয়েন পৃথিবীর সকল ইলেকট্রিক পাওয়ার ধ্বংস করে দিয়েছে, যার ফলে পৃথিবীর সকল ইলেকট্রিক ডিভাইস, গাড়ি, বিমান সহ সকল ইঞ্জিন অকেজো হয়ে পড়েছে। আর এই শহরটা ছিল ওয়াটার পাম্পের পানির উপর নির্ভরশীল, তাই পাম্প বন্ধ হওয়ার কারণে পুরো শহরে পানির সংকট দেখা দিয়েছে। এরপর দেখি পানির অভাবে কেসির বাবা কেসির পরিবারকে নিয়ে একটা জঙ্গল এরিয়াতে থাকতে শুরু করেছে, কারণ এখানে ছোট্ট একটা নদী আছে যেখানকার পানি এখন এদের বাঁচার সম্বল। তো কেসি ও তার ছোট ভাই স্যাম নদী থেকে পানি সংগ্রহ করে বাবা মায়ের কাছে ফিরতে থাকে। আর কেসি ব্যাকগ্রাউন্ডে বলে ইলেকট্রিসিটি শটডাউন। এটি ছিল পৃথিবীতে এলিয়েনদের করা ধ্বংসযজ্ঞের প্রথম ওয়েভ। আমি ভেবেছিলাম বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, তখনই এলিয়েনরা শুরু করলো দ্বিতীয় ওয়েভ, কৃত্রিম ভূমিকম্প।
কেসি বলে এটা তো ছিল ভূমিকম্পর কারণে ওহিও শহরের মাত্র ছোট্ট একটা নদীর তাণ্ডব, তাহলে ভাবুন সাগরের কি অবস্থা। তখনই সাগরের অবস্থাটা দেখানো হয়। এরপর দেখি একটা ছেলে বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে এই পুরো ধ্বংস শহরটা দেখতেছে, আর কেসি ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছে সকল শহর, সকল আইল্যান্ড সব শেষ। ভেবেছিলাম এলিয়েনদের ধ্বংসযজ্ঞ এখানেই শেষ, কিন্তু না। কিছুদিন না যেতেই এলিয়েনরা শুরু করলো তৃতীয় ওয়েভ, মহামারী ভাইরাস। প্রথম ও দ্বিতীয় ওয়েভের পর যেও একটু কিছু লোক বেঁচে গিয়েছিল, এবার তৃতীয় ওয়েভের মহামারীতে তারাও আক্রান্ত হয়ে মরতে থাকে। আর এই মহামারীতে আমার মা একজন নার্স থাকার সুবাদে সে তো কিছু লোককে বাঁচাতে পেরেছিল, তবে সে নিজেকে বাঁচাতে পারেনি। মাকে হারানোর পর আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, বাবাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। এদিকে শহরের পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে, আমাদের খাবারের সংকট দেখা দেয়। তখন বাবা জানালো শহর থেকে দূরে একটা সরকারি শরণার্থী ক্যাম্প হয়েছে, যেখানে শহরের সবাই অবস্থান নিচ্ছে, আর বেঁচে থাকতে গেলে আমাদেরকে সেখানে গিয়ে অবস্থান নিতে হবে। আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। আমি আর আমার ছোট ভাই স্যাম বাবার সাথে কয়েক মাইল হেঁটে অবশেষে সেই ক্যাম্পে এসে পৌঁছালে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক আমাদেরকে রিসিভ করে ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছিল, আর আমি অবাক হয়ে সেখানে অবস্থানরত অসহায় লোক ও আশেপাশের পরিবেশ দেখছিলাম। রাত নেমে আসলে বাবা আমাকে নিরিবিলি একটা জায়গায় এনে তার কাছে থেকে একটা পিস্তল বের করলে আমি চমকে যাই। বাবা পিস্তলটার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয় ও সেটা কিভাবে লোড করতে হয়, কিভাবে চালাতে হয় সেগুলো আমাকে বোঝাতে থাকে। আমি অবাক হয়ে ভাবছিলাম বাবা কেন এমনটা করছে। বাবা আমার অনুভূতিটা বুঝতে পেরে বলে, এটা তোমার নিজের নিরাপত্তার জন্য, এটা যে তোমার কাছে আছে এটা কাউকে বলা যাবে না। আর হ্যাঁ, এটা তুমি কেবল তখনই ইউজ করবে যখন তুমি জীবন ও মরণের দ্বার প্রান্তে পৌঁছাবে, বুঝেছো? এই বলে বাবা সেটা আমার হাতে ধরিয়ে দেয়। ভয়ে আমার শরীর ছিল, তবে বুঝতে পারছিলাম বাঁচতে গেলে হয়তো এটার প্রয়োজন আছে। রাত ভালোভাবেই কেটে যায়। এরপর সকালবেলা আমি আর আমার ভাই সবজি তুলছিলাম, হঠাৎ কিছুর একটা আওয়াজ আসলে আতঙ্কে আমি সহ সেখানকার সবার মনোযোগ সেদিকে যায়, কারণ হতে পারে এটা এলিয়েনদের আবার নতুন কোনো ওয়েভ। আমরা দেখলাম এগুলো আসলে কিছু আর্মিদের গাড়ি ছিল, যারা আমাদের ক্যাম্পে এসে থামে, আর তাদের পিছে পিছে চলে আসে একটা স্কুল বাস। আমরা কেউই তাদের উদ্দেশ্য বুঝতে পারছিলাম না, তাই সবাই ভয়ে নিস্তব্ধ ছিলাম। এমন সময় আর্মি কর্নেল হ্যান্ড মাইকে সবার উদ্দেশ্যে বলেন সেও তার টিম বিমান বাহিনী থেকে এসেছে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনতেই খুশিতে সবার চোখে জল টলমল করে ওঠে ও সবাই চিল্লিয়ে আনন্দ উদযাপন করতে থাকে। এরপর এখানে আশ্রয় নেওয়া সবাই যখন রেডি হয়ে বাসের দিকে যেতে থাকে, তখন একজন আর্মি মাইকে ঘোষণা করে যে তারা প্রথমে আগে এখানকার সকল বাচ্চাদেরকে নিয়ে যাবে যাদের বয়স 18-এর নিচে। এরপর সেই বাচ্চাদেরকে রেখে বাস আবার ফিরে আসবে বাকিদেরকে নেওয়ার জন্য। এটা শুনে সবাই হতাশ হয়ে যায়, কারণ কেউই তাদের বাচ্চাদেরকে এইভাবে একা আর্মিদের ভরসায় দিতে রাজি না। এমনই আমার বাবাও রাজি ছিল না, কিন্তু আর্মিদের রুলসের কাছে আমার বাবা হেরে যায় ও আমাকে ও আমার ছোট ভাই স্যামকে বাসে উঠিয়ে দিতে দিতে বলে, কেসি তুমি টেনশন করো না, এরা আমাদের দেশের আর্মি, এদের উপর ভরসা রাখো। তোমাদেরকে পৌঁছে দিয়ে বাসটি এসে আবার আমাদেরকে নিয়ে যাবে। আর হ্যাঁ, তোমার ভাইকে দেখে রেখো। এরপর বাবা স্যামকেও বলে, তুমি তোমার বোনের নির্দেশ মেনে চলিও, ঠিক আছে? এই বলে বাবা আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে চলে যায়। আমি স্যামকে নিয়ে সিটে বসতে যাব, এমন সময় স্যাম উঠে দাঁড়াও বলে ওঠে। সে ক্যাম্পে তার প্রিয় ভাল্লুকটা রেখে এসেছে, যেটাকে ছাড়া সে যাবে না। আমি বাধ্য হয়ে স্যামকে বলি, তুমি বসো, আমি নিজে আনতে যাচ্ছি, প্লিজ এখান থেকে উঠবে না, আমি একটুর মাঝে তোমার কাছে ফিরে আসবো। স্যাম বলে, প্রমিস? আমি বলেছিলাম হ্যাঁ প্রমিস, আমি এক্ষুনি ফিরে আসবো, তোমাকে কথা দিলাম। এই বলেই আমি বাস থেকে নেমে সেই ভাল্লুকটা নিতে দৌড় দেই। এক দৌড়ে আমাদের ক্যাম্পে এসে সেটা খুঁজে বের করতেই বাসটি স্টার্ট দেওয়ার আওয়াজ পাই। তো এদিকে কেসি বাসটা মিস করে হতাশায় ডুবে যায়। ও ভাবে তার বাবা এখন কোথায়। তখন সিন ক্যাম্প থেকে একটু দূরে একটা হল রুমে আসলে দেখি আর্মিরা বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়ার পর বাকি সবাইকে এই হল রুমে একত্র করে বলতেছে, তোমাদেরকে জানাতে চাই চতুর্থ ওয়েভ অলরেডি শুরু হয়ে গেছে। হিউম্যান ব্রেন হ্যাক, মানে এলিয়েনরা স্বাভাবিক মানুষদের ব্রেনে ঢুকে পড়তেছে এবং মানুষের ব্রেনকে হ্যাক করে মানুষদের নিজেদের মতো কন্ট্রোল করতেছে। তার মানে উপর থেকে তারা স্বাভাবিক মানুষ, কিন্তু ভিতরে আসলে এলিয়েন। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে এখন এখানে যতগুলো লোক একত্রিত হয়েছে এদের মাঝে আসলে অনেকেই এলিয়েন।
এটা শুনতেই সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কিত হয়ে পড়ে ও ভয়ে এখান থেকে পালানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন আর্মি কর্নেল সবাইকে শান্ত করে বলে, আমাদের কাছে স্ক্যানার আছে যার মাধ্যমে আমরা স্ক্যান করব যে কে নর্মাল মানুষ আর কার ভিতরে এলিয়েন ঢুকে পড়েছে। এটা শুনতেই সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে ও বলে, তাহলে আমাদের সন্তানদের কি হবে? তাদেরকে কেন আমাদের থেকে দূরে পাঠিয়ে দিলেন? সেই বাসে থাকা কারো মাঝেও তো এলিয়েন থাকতে পারে, তারা তো আমাদের সন্তানকে মেরে ফেলবে। আর্মি কর্নেল সবাইকে শান্ত করে বলে, বাচ্চাদের স্ক্যানিং প্রসেস সহজ, তাই অল্প সময়েই সেখানে তাদের স্ক্যানিং হবে, কিন্তু বড়দের স্ক্যানিং প্রসেস অনেক জটিল, তাই তোমাদের স্ক্যানিং হতে 1-2 দিন সময় লাগবে। আর এই স্ক্যান না হওয়া পর্যন্ত তোমাদের কাউকে এখান থেকে যেতে দেওয়া হবে না। ব্যাস, এটা শুনতেই সবাই আতঙ্কে ফেটে পড়ে ও পুরো দমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমন সময় কেসি তার বাবাকে খুঁজতে খুঁজতে সেই হলরুমের কাছে এসে পৌঁছালে বাবা দূর থেকে কেসিকে দেখে ইশারায় বলে, এখানেই শোনার, তাড়াতাড়ি পালাও। কেসি তখন নিরাপদ দূরত্বে গিয়ে লুকিয়ে হলরুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করলে এলিয়েন যে মানুষদের ভিতরেই ঢুকে পড়েছে সেটা জানতে পারে। এর মাঝেই হলরুমে থাকা একটা লোক তার কাছে থাকা পিস্তলটা ধ্যাম করে আর্মিদের দিকে তাক করে বলে, আমি আমার সন্তানদের কাছে যেতে চাই, আমাকে যেতে দাও বলছি। তখন আর্মি কর্নেলও লোকটির দিকে পিস্তল তাক করলে দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। ওদিকে কেসি দূর থেকে এসব দেখছে। হঠাৎ দুম করে একটা গুলির আওয়াজ হয়। ব্যাস, সঙ্গে সঙ্গে পুরো হলরুম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। মৃত্যুর আগ মুহূর্তে কেসির বাবা কেসির দিকে তাকিয়ে চিৎকার করে বলে, পালাও। বাবার চিৎকারে কেসির হুঁশ ফিরতেই কেসি প্রাণপণে দৌড়ে পালাতে শুরু করে। তো পুরো হলরুম শান্ত হয়ে গেলে আর্মি টিম বাইরে বেরিয়ে এখান থেকে চলে যেতে থাকে। তখন আমরা দেখি স্যামের প্রিয় সেই ভাল্লুকটা এভাবে এখানে পড়ে আছে। তো পুরো আর্মি টিম এখান থেকে চলে গেলে কেসি সেই ভাল্লুকটা কুড়িয়ে নিয়ে হলরুমে আসে ও এতগুলো লাশের স্তূপের মাঝে ড্যাড ড্যাড বলে ডেকে বাবাকে খুঁজতে থাকে। একটা সময় বাবাকে তো খুঁজে পাই, বাট জীবিত নয়, মৃত। কেসি তার বাবার লাশের পাশে বসে বেশ কিছুক্ষণ হাউমাউ করে কাঁদে। এরপর এখানে পড়ে থাকা একটা বন্দুক হাতে তুলে নিয়ে বাবাকে সরি বলে এই এলাকা থেকে দূরে পালাতে শুরু করে। কেসির চিৎকারে ছিন চলে আসে সেই বাসটির কাছে যে বাসে করে বাচ্চাদেরকে আনা হয়েছে। তো বাসের সকল বাচ্চাদেরকে নামিয়ে একটা জায়গায় এনে সবাইকে একত্র করা হয়। এরপর সবাইকে স্ক্যান করার জন্য সবাইকে সিরিয়াল নাম্বার দেওয়া হয়। প্রথম সিরিয়ালে ছিল এই ছেলেটিকে স্ক্যান রুমে নেওয়ার পর নানা পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ছেলেটির নাম, ঠিকানা সহ পার্সোনাল অনেক কিছু প্রশ্ন করা হয়। ছেলেটি জানায় যে তার নাম বেন। এলিয়েনদের তৈরি দ্বিতীয় ও তৃতীয় ওয়েভ এর বাবা মা সহ পরিবারের সবাইকে মেরে ফেলেছে। তো যে ম্যামটি এসব পরীক্ষা নিরীক্ষার দায়িত্বে আছে এর নাম ম্যাথলিন বেনের ইমোশনাল পয়েন্টে ট্রিগার করে বলে, তুমি তোমার বাবা মায়ের মৃত্যুর বদলা নিতে চাও না? বেন বলে, হ্যাঁ অবশ্যই চাই। ম্যাথলিন বলে, গুড। এরপর ম্যাথলিন একটা ইনজেক্টর বের করে বলে, এখন তোমার শরীরে একটা ট্র্যাকার ইনজেক্ট করা হবে যাতে আমরা সবসময় তোমার লোকেশন জানতে পারি। আর এটা শুধু তুমি না, এখানে আনা সকল বাচ্চাদের শরীরে ইনজেক্ট করা হবে, কারণ আমরা তোমাদেরকে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা সৈনিক বানাতে যাচ্ছি। এই বলে ম্যাথলিন ইনজেক্টরটা বেনের গলার পিছনে ধরে ধ্যাম করে পুশ করে দেয় আর একটা ট্র্যাকার বেনের শরীরে ঢুকে যায়। বেন হালকা ব্যথা অনুভব করে ও বলে, আমরা এলিয়েনদের সাথে কিভাবে লড়বো? আমরা তো জানি না তারা দেখতে কেমন। ম্যাথলিন বলে, এলিয়েনদেরকে দেখতে চাও? এই বলে ম্যাথলিন বেনকে অন্য একটা রুমে আনেও বলে, ভয় পেও না, তুমি তাদেরকে দেখতে পাবে বাট তারা তোমাকে দেখতে পাবে না। এরপর ম্যাথলিন একটা সুইচে চাপ দেয় আর একটা গ্লাসের দেয়াল দৃশ্যমান হয়, যেই গ্লাসের দেয়ালের অপর পাশে বেনের মতোই একটা স্বাভাবিক ছেলেকে দেখা যায়। বেন অবাক হয়, কারণ সে তো স্বাভাবিক একটা ছেলে, কিন্তু ম্যাথলিন একটা লেন্স এগিয়ে দিয়ে বলে, এটার মাধ্যমে ওকে দেখো। বেন তখন সেই লেন্সে চোখ লাগিয়ে সেই ছেলেটিকে দেখে ছেলেটির মাথার ভিতরে অক্টোপাসের মতো প্রাণী দেখা যাচ্ছে, যে প্রাণীটি ছেলেটির ব্রেনকে কন্ট্রোল করতেছে। বেন তো অবাক। ম্যাথলিন বলে, এটাই আসলে এলিয়েনদের সত্যিকার রূপ। তাদের নিজের কোনো শরীর নেই, তারা মানুষের ব্রেনকে হ্যাক করে পুরো শরীরের ব্রেনের কন্ট্রোল নিয়ে নিচ্ছে এবং সেই মানুষদেরকেই ইচ্ছে মতো ইউজ করতেছে। আর প্রবলেম হলো, কোনো ঔষধ, ভ্যাকসিন, সার্জারি এসব কোনো কিছুতেই এদেরকে অপসারণ করা সম্ভব না। তাই এদেরকে হত্যা করার উপায় একটাই, সেই মূল মানুষটিকেই হত্যা করা। তো চলো তোমার মাধ্যমে শুরু করা যাক। এই বলে ম্যাথলিন একটা সুইচ বেনের হাতে দিয়ে বলে, এটাকে ক্লিক করো এবং তোমার পরিবারের বদলা নাও। বেন ভয়ে কাঁপতে শুরু করলে ম্যাথলিন প্রেসার দিতে শুরু করে।
মেথলিন শাবাশি দিয়ে বলে যুদ্ধে তোমাকে স্বাগত। এই বলে মেথলিন চলে গেলে বেন তো থ মেরে থাকে। সিন কেসির কাছে আসলে দেখি সে জঙ্গলে হাঁটতেছে আর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলতেছে আমরা কতটা দুর্বল বা ভীতু সেটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হলো আমাদেরকে এখন বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে, নয়তো এলিয়েনরা আমাদেরকে এইভাবেই এক এক করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। এমন সময় জঙ্গলের ঠিক উপরেই এলিয়েনদের একটা বাহন চলে আসলে কেসি খেয়াল করে জঙ্গলের আশেপাশে কিছু মানুষ বন্দুক হাতে চলাফেরা করছে। তখন কেসি আমাদেরকে বলে যেহেতু এলিয়েন মানুষদের মাঝেই ঢুকে পড়েছে তাই আমি কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারবো না। এই বলে কেসি জঙ্গলের মাঝে চলতে শুরু করে। চলতে চলতে রাত নেমে আসলে কেসি বিশ্রাম নেওয়ার সময় তার পিস্তলে চাকু নিয়ে সিএস খোদাই করে। কেসির সিআর স্যামের এস। তখন মাঝরাত, জঙ্গলের চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ কেসি কিছু একটা ফিল করে উপরের দিকে তাকায়। সকাল হলে কেসি তার ফাটা জুতোটা টেপ পেঁচিয়ে মেরামত করে নিয়ে সেটা আবার ব্যবহারযোগ্য করে। এরপর কাপড় কেটে দড়ি বানিয়ে বন্দুক গলায় ঝুলিয়ে নিয়ে হাঁটতে শুরু করে। আর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলে আমাকে এইভাবে পায়ে হেঁটে 40 কিলোমিটার পাড়ি দিতে হবে, কারণ আর্মি বাসটি বাচ্চাদেরকে নিয়ে রাইট পিটারসন শহরের দিকে গেছে, যা এখান থেকে 40 কিলোমিটার দূরে। স্যাম, কথা দিলাম আমি আসছি। তো কেসি পানি খেতে গেলে দেখে বোতলের পানি শেষ, যা দেখে সে হতাশ হয়ে যায়। ঠিক এমন সময় সে খেয়াল করে সে জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছে এবং সামনে একটা রাস্তার ওপাশে শপিং মল দেখা যাচ্ছে। হতে পারে এই শপিং মলে খাবার বা পানি আছে। তাই কেসি লাইফ রিস্ক নিয়ে বন্দুক হাতে ভয়ে ভয়ে সেই শপিং মলের দিকে যেতে থাকে। এরপর কেসি শপিং মলে ঢুকলে যা হয়েছিল সেটাই আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম, মানে এতক্ষণ পর্যন্ত ফ্ল্যাশব্যাক চলছিল। তো কেসি শপিং মল থেকে পালিয়ে এসে রাতে আবার জঙ্গলের মাঝেই আশ্রয় নেয় ও তার ভাইয়ের সেই ভাল্লুকটা দেখে ইমোশনাল হয়ে সেটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এভাবেই রাত পেরিয়ে সকাল হলে কেসি আবার জঙ্গল থেকে বেরিয়ে আসে ও আশেপাশের পরিবেশটা বোঝার চেষ্টা শুরু করে। তো এভাবেই কেসি আহত হয়ে পড়ে থাকতে থাকতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। আর সিন সেই বাচ্চাদের কাছে আসলে দেখি এলিয়েনদের সাথে যুদ্ধে নামার জন্য তাদেরকে সকল প্রকার আর্মি ট্রেনিং দেওয়া হচ্ছে, সাথে তাদের জোশ বাড়ানোর জন্য নানা মোটিভেশনও দেওয়া হচ্ছে। সিন চলে আসে কেসির কাছে। তো কেসি অস্থির হয়ে তার ব্যাগে রাখা পিস্তলটা তন্ন তন্ন করে খোঁজে বাট পায় না। এর মাঝেই পায়ের ব্যথায় মেঝেতে লুটে পড়ে যায়। ঠিক এমন সময় কারো আসার আওয়াজ হলে তো কেসি যে ঘুমের ভান ধরে আছে এটা ছেলেটি বুঝতে পারে ও বলে আমি জানি তুমি জেগে আছো। তারপরেও কেসি কোনো কথা বলে না। তখন ছেলেটি বলে হে কেসি। কেসি চমকে উঠে বলে তুমি আমার নাম জানলে কিভাবে? ছেলেটি বলে তোমার ড্রাইভিং লাইসেন্স থেকে। হাই, আমি ইভান ওয়াকার। কেসি বলে আমি এখন কোথায় আছি? ইভান বলে তুমি হাইওয়েতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলে, তাই আমি তোমাকে আমার বাসাতে এনেছি। কেসি বলে আমার পিস্তলটা কোথায়? আমার ব্যাগে তো একটা পিস্তল ছিল, বলো সেটা কোথায়? ইভান বলে আমি তো কোনো পিস্তল পাইনি। আর তুমি এই আহত অবস্থায় বেড থেকে উঠেছিলে কেন? দেখি তোমার পায়ের কি অবস্থা। তো ইভান কেসির ক্ষতস্থানে মেডিসিন দিয়ে দিলে কেসি বলে আমি এখানে কতদিন থেকে আছি? 1 সপ্তাহের মতো। এখান থেকে রাইট পিটারসন কত দূর? রাইট পিটারসন মানে আর্মি ঘাঁটি, সেটা তো এখান থেকে 30 কিলোমিটার দূরে। কেন? কেসি কোনো জবাব দেয় না। আচ্ছা তুমি রাইট পিটারসনে কেন যেতে চাচ্ছ? কেসি বলে আর্মিরা আমার ছোট ভাই স্যামকে সেখানে নিয়ে গেছে আর আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এরপর কেসি ইভানকে বলে আচ্ছা তুমি আমাকে কেন এনেছো? তুমি আসলে কি চাও? ইভান বলে আমার ফ্যামিলিকে আমি রক্ষা করতে পারিনি,
ভাবলাম তোমাকে রক্ষা করি। আর তাছাড়াও তোমাকে অসহায় দেখে আমার মাঝে মনুষ্যত্ব জেগে উঠেছিল। এটা শুনে কেসি নিস্তব্ধ হয়ে যায়। সিন চলে আসে আর্মি ঘাঁটিতে। আমরা দেখি এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য এখানে বাচ্চাদেরকে যে ফোর্স গঠন করা হয়েছে সেটাতে বেন ও রিঙ্গান নামের এই মেয়েটিকে টিম লিডার বানানো হয়েছে। বেন যে বেশ সহজ সরল টাইপের ছেলে সেটা তো অলরেডি একটু আভাস পেয়েছেন, বাট এই রিঙ্গার মেয়েটি বেনের পুরো উল্টো। সে ভীষণ চালাক, শক্তিশালী এবং সবচেয়ে বড় কথা খুবই সাহসী। সিন কেসির কাছে আসলে দেখি সে রুমে বসে একটা ম্যাপে এখান থেকে আর্মি ঘাটির শর্টকাট রাস্তাটা বের করতেছে। এমন সময় কেসির নজরটা জানালা দিয়ে বাহিরে গেলে দেখে বাহিরে ইভান কুড়াল দিয়ে কাঠ চিরতেছে। তো কেসির যেহেতু কারো উপরই বিশ্বাস আসছে না যে কে মানুষ আর কে এলিয়েন, তাই ইভান যেহেতু বাহিরে কাজে ব্যস্ত, এই সুযোগটা কাজে লাগাতে কেসি পাশের রুমে চলে আসে ও ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। কেসি তখন সেই রুমে ইভানের পরিবারের ফটোগুলো দেখতে পেলে এবার ইভানের প্রতি কেসির বিশ্বাস আসে যে ইভান তাহলে তাকে যা বলেছে সব সত্য বলেছে, মানে ইভান মানুষ, সে এলিয়েন না, তার মানে একে বিশ্বাস করা যায়। তাই কেসি খুশি মনে তার রুমে ফিরে আসছে। এমন সময় তার পায়ের নিচে কিসের যেন আওয়াজ হয়। কেসি দেখে মেঝেতে বিছানো একটা কাঠের খণ্ড আলগা হয়ে গেছে। কেসি সেটা তুলে ভিতরে হাত দিতেই এখানে তো একটা পিস্তল, সেটাও আবার কেসির সেই পিস্তলটা যেটাতে সে খোদাই করে CS লিখেছিল। তাহলে ইভান যে বলেছিল সে কেসিকে উদ্ধার করার সময় কোনো পিস্তল পায়নি, তার মানে তো তাহলে সে মিথ্যা বলেছিল। আর মিথ্যা বলেছিল মানে ইভান তাহলে বন্ধু নয়, সে শত্রু। ব্যাস, কেসি এখান থেকে পালানোর জন্য তাড়াহুড়ো করে তার ব্যাগপত্র সব গুছিয়ে নেয়। এরপর পোশাক পরে বাড়ির পিছন গেট দিয়ে বের হয়ে দে দৌড়। তো ইভান আবার কেসিকে বাসায় নিয়ে আসলে কেসি রেগে মেগে বলে, আমার পিস্তল তোমার কাছে রেখে কেন তুমি মিথ্যা বলেছ? ইভান বলে, আমার ভয় হচ্ছিল, না জানি তুমি আমাকে গুলি করে ফেলো। তুমি যেমন আমাকে এলিয়েন সন্দেহ করে ভয় পাচ্ছিলে, ঠিক তেমনি আমি তোমাকে এলিয়েন সন্দেহ করে ভয় পাচ্ছিলাম। কেসি বলে, জঙ্গলে যে লোকটিকে দেখলাম সে কি এলিয়েন ছিল? হ্যাঁ, পুরো জঙ্গল তাদের দিয়ে ভর্তি। তারা ড্রোন ব্যবহার করে বেঁচে যাওয়া মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে মারতেছে। কেসি বলে, কিন্তু তাকে তো নর্মাল মানুষের মতো দেখাচ্ছে। এই বলতেই কেসির তার ভাই স্যামের কথা মনে পড়েও কেসি বলে, আমি আর্মি ঘাঁটি যেতে চাই। ইভান বলে, যে লাভ হবে না, কারণ আর্মি ঘাঁটির মতো জায়গাগুলোই এলিয়েনদের মূল টার্গেট। এটা শুনে কেসি অবাক হয়ে বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ স্যাম অলরেডি মারা গেছে? ইভান বলে, হয়তো। এটা শুনতেই কেসি থ মেরে যায় ও দরজার দিকে এগিয়ে গিয়ে অশ্রু ভেজা চোখে বলে, তুমি ভুল, সে অবশ্যই বেঁচে আছে এবং আমি গিয়ে তাকে উদ্ধার করে আনবই। এই বলে কেসি পাশের রুমে এসে রেডি হতে থাকলে ইভান এসে বলে, কেসি আমিও তোমার সাথে যাব। কেসি না করলে ইভান বলে, এত দূর পথ তুমি একা যেতে পারবে না, এটা খুবই রিস্কি। কিন্তু না, কেসি কোনো কথাই শুনছে না। ইভান তখন জোর করে আটকানোর চেষ্টা করলে কেসি ঠাস করে থাপ্পড় মেরে বসে। ইভান বলে, প্লিজ শান্ত হও, আমি তোমাকে একা ছাড়তে পারি না, অপেক্ষা করো, কাল সকালে দুজনে বের হব। সির আর্মি ঘাঁটিতে আসলে দেখি বাচ্চাদেরকে প্রতিকূল পরিস্থিতিতে খালি হাতে ফাইট করার ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে একজনকে আরেকজনের সাথে লড়াই করতে হচ্ছে। তো পাশে দাঁড়িয়ে রিঙ্গার বেনের সাথে কথা বলছিল। কথার মাঝে রিঙ্গার বলে, আমি শিওর এরা আমাদেরকে উদ্ধার করে আনেনি, বরং এরা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আমাদেরকে তুলে এনেছে। বেন এসব বিশ্বাস না করলে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এর মাঝে এদের ফাইটের সময় এসে গেলে রিঙ্গার ফাইটের জন্য রেডি হয়ে রেগে মেগে বেনকে এভাবে কাছে ডাকে। সিন ইভান ও কেসির কাছে আসলে দেখি তারা আর্মি ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো পথের মাঝে এরা বিশ্রামের জন্য থাকলে কেসি বলে, আচ্ছা তুমি যেভাবে আমার হাত থেকে সেদিন পিস্তল কেড়ে নিয়েছিলে সেটা কি আমাকে শেখাবে? ইভান বলে, কেন, আমার থেকে পিস্তল কেড়ে নিতে চাও? তা না, জাস্ট শত্রুর মোকাবেলা করতে শিখতে চাচ্ছি আর কি। যদি তুমি না থাকো তখন? আচ্ছা ঠিক আছে, চলো শেখাচ্ছি। Okay. The barrel of the gun with your left, with your right. তো শেখা শেষ হলে কেসি বলে, এটা কি আমি আমার কাছে রাখতে পারি? ইভান তখন ম্যাগাজিনটা দিয়ে দিলে কেসি ধ্যাম করে সেটা লোড করে। এরপর দুজনে আবার চলতে শুরু করে। সিন আর্মি ঘাটিতে আসলে দেখি এদেরকে এবার ফাইনালি গুলি চালানোর ট্রেনিং দেওয়া হচ্ছে, আর এটা লিড করতেছে রিঙ্গার। তো
ম্যাথলিন এসে বলে বেন কর্নেল তোমাকে ডাকছে। এটা শুনে বেন কর্নেলের রুমের দিকে গেলে রিঙ্গার কেমন জানি সন্দেহের দৃষ্টিতে দেখে। তো বেন কর্নেলের কাছে আসলে কর্নেল বেনকে মনিটরের ডিজিটাল ম্যাপে দেখায় যে এলিয়েন এই এলাকাতে আক্রমণ করতে আসতেছে এবং পঞ্চবয়ব শুরু হয়ে গেছে। বেন অবাক হয়ে বলে পঞ্চবয়ব শুরু হয়ে গেছে? কর্নেল বলে হ্যাঁ, আর চলো তোমাকে কিছু দেখাতে চাই। এই বলে কর্নেল তাদের তৈরি হেলমেটটা দেখিয়ে বলে এলিয়েনদের সাথে যুদ্ধে নামলে তোমাদের সবাইকে এই হেলমেটগুলো পরতে এবং আমার নির্দেশ ছাড়া কখনোই খোলা যাবে না, কারণ এটাতে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে যার মাধ্যমে তোমরা এলিয়েনদেরকে চিনতে পারবে। এই গ্লাসটা দেখতেছো, এটার সাহায্য তোমরা যখন কারো দিকে তাকাবে সে যদি এলিয়েন হয়ে থাকে তাহলে তার মাথার মাঝে সবুজ লাইট দেখতে পাবে, ব্যাস সঙ্গে সঙ্গে গুলি করে ঝাঁঝরা করে দেবে। বেন বলে ইয়েস স্যার। সিন ইভান ও কেসির কাছে আসলে দেখি তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে একটা বিরতি নিয়েছিল এবং একটু পরে আবার হাঁটতে শুরু করেছে। এইভাবেই তারা হাঁটতে হাঁটতে একটা সময় রাত নেমে আসে ও তারা আধো আধারের মাঝে চলতে চলতে হঠাৎ লক্ষ্য করে জঙ্গলের মাঝে একটা কার গাড়ি আধা ধ্বংস অবস্থায় পড়ে আছে। এটা দেখে এরা গাড়িটির কাছে আসে ও ভয়ে ভয়ে আশেপাশে তাকাই যে কোথাও কেউ লুকিয়ে আছে নাকি। সিন আর্মি ঘাটিতে আসলে দেখি কেসির ভাই স্যাম বেনকে বলতেছে বেন তারা কি সত্যি আমাদেরকে যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? বেন হ্যাঁ বললে স্যাম বলে আমার খুব ভয় করছে। বেন বলে ঠিক আছে এখন ঘুমাও। স্যাম বলে আমি আমার বোন কেসিকে খুব মিস করছি। যখন আমার ঘুম আসতো না তখন সে আমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। এই বলে স্যাম সেই গানটা গুনগুন করে গাইতে শুরু করলে আমরা দেখি পাশের সিটে থাকা রিঙ্গারও জেগে আছে এবং সে কি যেন ভাবতেছে। সিন ইভান ও কেসির কাছে আসলে দেখি এরা সেই ভাঙ্গা গাড়িটাতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। তো জঙ্গলের জীবজন্তু যেন হামলা করতে না আসে তাই ইভান গাড়ির বাহিরে আগুন জ্বালিয়ে বসে আছে আর গাড়ির ভিতরে থাকা কেসি তার পায়ের ক্ষত স্থানের ব্যান্ডেজটা কাটতেছে। এটা দেখে ইভান কেসির কাছে আসে ও হেল্প করতে শুরু করে। সিন আর্মি ঘাটিতে আসলে দেখি সবাইকে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য একদম পুরোদমে রেডি করা হয়েছে এবং যুদ্ধ এরিয়াতে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারে তোলা হচ্ছে। তো সবাই আছে বাট স্যাম নেই দেখে রিঙ্গার বলে স্যাম কোথায়? বেন বলে ওর পেট খারাপ হয়েছে। তখনই সিন আর্মি ঘাটির ওয়াশরুমে আসলে দেখি বেন স্যামকে এখানে বেঁধে রেখে গেছে। তো এলিয়েনদের সাথে যুদ্ধে টিকতে না পেরে এরা সবাই সেখানে থাকা একটা বাসের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও বাসের গ্লাস ভেদ করে এলিয়েনদের গুলি আসতে থাকে। এরা কি করবে ভাবতে ভাবতেই থ্যাম করে একটা গুলি এসে এদের একজনকে লাগে ও সে লুটে পড়ে যায়। এটা দেখে বেন বদলা নেওয়ার জন্য আরও হিংস্র হয়ে এলিয়েনদেরকে টার্গেট করে গুলি করতে থাকলে এলিয়েনগুলো পালিয়ে দূরে চলে যায়। তখন রিঙ্গার বলে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ তারা একটুর মাঝে আবার ফিরে আসবে ও আমরা সবাই এই বাসের মাঝে থাকলে ওরা আমাদেরকে চারিদিকে ঘিরে ফেলবে। একজন বলে তাহলে আমরা এখন কি করব? রিঙ্গার বলে আমরা তাদেরকে বিভ্রান্তে ফেলাবো। শোনো, আমি যখন তোমাদেরকে দৌড়াতে বলবো যত দ্রুত পারো দৌড়ে পালাবে, এখন আমাকে কভার করো। এই বলেই রিঙ্গার বাস থেকে বেরিয়ে পড়ে। তো এরা আড়ালে বাস থেকে বেরিয়ে বাসটিকে ব্লাস্ট করে দেয়, যেন এলিয়েনরা মনে করে এরা সবাই বাস ব্লাস্ট হয়ে মারা গেছে। এরপর এরা পাশের একটা ফাঁকা বিল্ডিং এ আশ্রয় নেওয়ার জন্য ঢুকে পড়ে। বাট ভয় তো একটাই, হয়তো এই বিল্ডিং এও এলিয়েন আছে। তাই সবাই ভয়ে অস্ত্র ধরে চারিপাশ কভার করতে করতে উপরতলায় যায় এবং একটা রুমের মাঝে আশ্রয় নেয়। এরপর সেখান থেকে বাহিরে চারিপাশে তাকালে দেখে আশেপাশে কোথাও এলিয়েন নেই। এটা দেখে এরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতেই গুলি করো না, আমি রিঙ্গার। এটা শুনে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। রিঙ্গার ভিতরে এসে এদের পাশে বসে ও বলে আমি একটা জিনিস বুঝতেছি না, যে এলিয়েনরা পৃথিবীর বিদ্যুৎ শক্তি ধ্বংস করতে পারে, কৃত্রিম ভূমিকম্প সৃষ্টি করতে পারে, তারা কেন আমাদের মতো বাচ্চাদেরকে ভয় পাচ্ছে? আমি শিওর আর্মি কর্নেল কিছু তো একটা মিথ্যা বলে আমাদেরকে বোকা বানাচ্ছে। সো যথেষ্ট হয়েছে, আর নয়। এই বলে রিঙ্গার হেলমেটটা খুলতে ধরলে পেন বলে কি করছো এটা? কর্নেল না তার অনুমতি ছাড়া এটা খুলতে নিষেধ করেছিল। রিঙ্গার হেলমেট খুলতে থাকেও বলে আমি চুক্তি বাতিল করতেছি। এই বলে রিঙ্গার তার শরীরে থাকা লোকেশন ট্র্যাকারটাও বের করে, কিন্তু এ কি? লোকেশন ট্র্যাকারটা বের করতেই রিঙ্গারের মাথায় সবুজ লাইট দেখা যায় আর সবাই রিঙ্গারকে এলিয়েন ভেবে সঙ্গে সঙ্গে বন্দুক তাক করে। রিঙ্গার অবাক হয়ে বলে তোমাদের সমস্যা কি? সবাই বলে তুমি এলিয়েন। বাট রিঙ্গার তো অবাক।
সে এই যে বোঝানোর চেষ্টা করতেছে যে সে এলিয়েন না, কিন্তু কেউ আর সেটা বিশ্বাস করছে না। সবাই বলতেছে তুমি যদি এলিয়েন না হও তাহলে তোমার মাথায় সবুজ লাইট দেখা যাচ্ছে কেন? রিঙ্গার নিজেও তো কিছু বুঝতে পারছে না। এদিকে সবাই দ্বিতীয় টিম লিডার বেনকে বলে, বেন আমরা সবাই তোমার অর্ডারের অপেক্ষায় আছি, তাড়াতাড়ি বলো একে গুলি করবো কিনা। বেন তখন সবাইকে হোল্ডে থাকতে বলে কি যেন ভেবে একটা চাকু নিয়ে রিঙ্গারের কাছে যায়। এরপর বেন কিছু একটা ভেবে নিজের ঘাড়ে থাকা ট্র্যাকারটাও খুলে ফেলে। সঙ্গে সঙ্গে একই বেনকেও তো এলিয়েন দেখাচ্ছে। সবাই তো রীতিমতো আতঙ্কে পড়ে যায় ও বেনের দিকেও বন্দুক তাক করে। বেন সবাইকে শান্ত করার চেষ্টা করে ও বলে, তোমাদের হেলমেটে আমার মাথায় সবুজ আলো দেখাচ্ছে তাই না? তোমরা ভাবছো আমি এলিয়েন, কিন্তু আমি তো জানি আমি এলিয়েন না, আমি সাধারণ মানুষ। এমনকি এখন আমি বুঝতে পারছি আমরা এলিয়েন ভেবে যাদের সাথে যুদ্ধ করলাম, যাদেরকে হত্যা করলাম, তারাও আসলে এলিয়েন না, তারাও আমাদের মতো সাধারণ মানুষ। আসলে আর্মি কর্নেল আমাদেরকে মিথ্যা বলে ব্রেন ওয়াশ করেছে। বাস্তবে সবুজ বাতি মানে এলিয়েন নয়, বরং সবুজ বাতি মানে সাধারণ মানুষ। পার্থক্য শুধু এটাই যে আমাদের ঘাড়ে এই ট্র্যাকার থাকাই আমাদের ক্ষেত্রে সবুজ বাতি জ্বলছিল না। একজন বলে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? বেন বলে, আসলে আমরা কর্নেলের ফাঁদে আটকা পড়ে গেছি। কর্নেল সাধারণ মানুষের পক্ষ নিয়ে আমাদেরকে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে না, বরং সে এলিয়েনদের পক্ষ নিয়ে আমাদেরকে সাধারণ মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে। এটা শুনে সবাই তো রীতিমতো থ মেরে যায়। একজন অবাক হয়ে বলে, কর্নেল কেন এলিয়েনদের পক্ষ নিয়েছে? বেন বলে, পক্ষ নেয়নি, হয়তো তারা নিজেরাই এলিয়েন। তাদের তৈরি এত ওয়েভের পরেও যারা বেঁচে গিয়েছে তাদেরকে মারার জন্য তারা আমাদের মতো বাচ্চাদেরকে বেছে নিয়েছে, কারণ বাচ্চাদের সহজেই ব্রেন ওয়াশ করা যায় ও যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করানো যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আমরা পঞ্চম ওয়েভের বিরুদ্ধে যুদ্ধ করছি না, বরং আমাদের এই ফোর্সটাই মানব জাতির জন্য পঞ্চম ওয়েভ। এটা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। এক পিচ্চি বলে, তাহলে এখন আমরা কি করব? বেন বলে, সবাই তোমাদের ঘাড় থেকে ট্র্যাকারগুলো বের করো। এটা শুনে একজন বলে, তাহলে আমরা কর্নেলকে কি জবাব দিব? বেন বলে, তোমাদের কাউকেই আর আর্মি ঘাঁটিতে ফিরতে হবে না, আমি একা ফিরবে এবং বলবো যুদ্ধে তোমরা সবাই মারা গেছো। সবাই বলে, তুমি ফিরলে তো কর্নেল তো তোমাকে মেরে ফেলবে। বেন বলে, আমাকে ফিরতেই হবে, কারণ আমি স্যামকে একা আটকে রেখে এসেছি, আমি ওকে এভাবে রেখে পালাতে পারবো না। বেনের এমন সিদ্ধান্তে কেউ রাজি হতে না চাইলে বেন রেগে মেগে বলে, আমি যা বলি তাই শোনো। ডাম্বো, তুমি আমার শরীরের এমন জায়গায় গুলি করো যেন আমি আহত হই বাট মারা না যাই। ডাম্বো ভয়ে রাজি না হলে বেন রেগে মেগে প্রেসার দিতে শুরু করতেই স্ক্রিন অন্ধকার হয় ও একটা গুলির আওয়াজে সিন ইভান ও কেসির কাছে আসে। এরা ভাঙ্গা গাড়িটির মাঝেই ঘুমাচ্ছে এবং কিসের যেন আওয়াজে ইভানের ঘুম ভেঙে যায় ও সে বিষয়টা বোঝার জন্য গাড়ি থেকে বেরিয়ে আসে। একটু পর দুম করে একটা বন্দুকধারী এলিয়েন এসে ইভানকে বন্দুক তাক করে বলে, ইভান তুমি আমাদের পারমিশন ছাড়া আমাদের ড্রোন এরিয়া থেকে বেরিয়ে এসেছো। গাড়ির ভিতরে থাকা কেসির ঘুম ভেঙে যায় ও সে এলিয়েনটির সাথে ইভানের বন্ধুত্বপূর্ণ আলাপ শুনে অবাক হয়। এদিকে ইভান এলিয়েনটিকে বন্দুক নামাতে বলে কাছে যেতে ধরতেই তো এলিয়েনগুলো ইভানকে ধরে নিয়ে যেতে থাকলে ইভান বলে, কেসি পালাও। কেসি ইভানকে বাঁচানোর জন্য বন্দুকটা হাতে নিতেই ওদিকে গুলির আওয়াজ হয় আর ইভান অলৌকিকভাবে উড়ে যেতে থাকে। এটা দেখে কেসি অবাক হতে না হতেই তো কেসি দৌড়ে দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে পড়ে ও অবাক হয়ে এলিয়েনদের সাথে ইভানের লড়াই দেখতে থাকে, কারণ ইভান যেভাবে এলিয়েনদের সাথে লড়তেছে এটা কোনো স্বাভাবিক নর্মাল মানুষের দ্বারা সম্ভব না। তাই কেসি ইভানের লড়াই দেখতেছে আর আতঙ্কিত হয়ে শুধু এটাই ভাবতেছে, ইভান কি তাহলে এলিয়েন? তো ইভান সবাইকে মেরে শান্ত হয়ে পিছনে তাকাতেই কেসি দুম করে ইভানের দিকে বন্দুক তাক করেও বলে, অস্ত্র ফেলে দাও বলছি। ইভান বুঝে যায় কেসি সত্যটা জেনে গেছে, তাই সে অস্ত্রটা ফেলে দেয় ও বলে, দেখো আমি তোমাকে মেরে ফেলতেই চাইতাম, তাহলে তো অনেক আগেই মেরে ফেলতে পারতাম। কেসি রেগে মেগে বলে, তুমিও এলিয়েন তাই না? ইভান বলে, আমি মানুষ, আমার এলিয়েনও। এলিয়েন যে এই প্রথমবার পৃথিবীতে এসেছে তা নয়, এর বহু আগেও অনেকবার এসেছিল, আর আমিও তেমন বহু বছর আগে এসেছিলাম। হ্যাঁ, আমি এতদিন তাদের দলেই ছিলাম, কিন্তু আমি মানুষদের মাঝে থাকতে থাকতে ধীরে ধীরে আমার মাঝে আবেগ, অনুভূতি, ভালোবাসা এগুলো জাগতে থাকে। আমি ফিল করতে থাকি আমি ওদের থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছি। এরপর যেদিন তোমাকে দেখলাম জীবনের সর্বপ্রথম আমি অন্যরকম একটা অনুভূতি ফিল করলাম। তখন এই সিন ফ্ল্যাশব্যাকে যাইও দেখি ইভান আসলে কেসিকে অনেক আগেই জঙ্গলে দেখেছিল। সিন বর্তমানে আসে। ইভান বলে, আমি জানি না কিভাবে এটা হলো, তবে তুমি আমাকে মানুষে পরিণত করলে। কেসি অবাক হয়ে বলে, তুমি কি তাহলে আমার পায়ে গুলিটা করেছিলে? ইভান বলে, না, বরং আমি তোমাকে বাঁচিয়েছি। তখন আসল ঘটনা দেখানো হয়।
বর্তমানে আসে। এরপর থেকে আমি ওদের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিন্তু কেসি ইভানের উপর আস্থা আনতে পারে না। ও ইভানের দিকে বন্দুক তাক করে বলে, আমি এসব শুনতে চাই না, তুমি খবরদার এখান থেকে নড়বে না, আমি চলে যাচ্ছি, তুমি খবরদার আমাকে ফলো করার চেষ্টা করবে না। এই বলে কেসি যাওয়ার জন্য রেডি হলে ইভান বলে, কেসি প্লিজ একা কোথাও যেও না, আমাকে সাথে থাকতে দাও, আমি স্যামকে খুঁজে পেতে সাহায্য করব। কেসি এসে বন্দুক ধরে বলে, হাঁটু গেড়ে বসো। ইভান বাধ্য হয়ে সেটাই করে। ও বলে, পুরো আর্মি টিম কিন্তু এলিয়েনদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ও তারা বাচ্চাদেরকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। কেসি অবাক হয়ে বলে, বাট কিন্তু কেন? ইভান বলে, যাতে বেঁচে যাওয়া একমাত্র মানুষকেও তারা খুঁজে খুঁজে মারতে পারে। কেসি রীতিমতো অবাক হয়ে বাট একাই চলতে শুরু করলে ইভান বলে, তারা তোমাকেও খুঁজতেছে, তাই তুমি একা তাদের সাথে টিকতে পারবে না। কেসি বলে, তুমি যদি আমাকে ফলো করো তো আমি তোমাকেই গুলি করব। এই বলে কেসি একাই চলতে শুরু করে। সিন সেই যুদ্ধক্ষেত্রে আসে যেখানে বাচ্চাদের টিম যুদ্ধ করছিল। আর্মিদের উদ্ধার হেলিকপ্টার আসলে দেখে বেন একা আহত হয়ে পড়ে আছে। উদ্ধারকর্মী বলে, বাকিরা কোথায়? বেন বলে, সবাই মারা গেছে। মেয়েটি এটা কর্নেলকে জানিয়ে দেয় ও বেনকে উদ্ধার করে নিয়ে এখান থেকে চলে যায়। সিন জঙ্গলে কেসির কাছে আসলে দেখি সে আর্মি ঘাটির এরিয়াতে পৌঁছে গেছে। ও কিভাবে আর্মি ঘাটিতে ঢুকবে সেটার সুযোগ খুঁজতেছে। এমন সময় সেদিক দিয়ে আর্মি বাস আসতেই কেসি ধাম করে তাদের সামনে পড়ে গেলে বাসটি থামেও আর্মিরা অন্য একটা এলাকা থেকে বাচ্চাদেরকে এখানে আনছিল, তাই তাদের মাঝে কেসিকেও ঢুকিয়ে দেয়। এই সুবাদে কেসি আর্মি ঘাটিতে ঢুকে পড়লে দেখি ওই আগের মতোই আর্মিরা সবাইকে সিরিয়াল দিয়েছে এবং এক এক করে ভিতরে ডেকে নিচ্ছে। তো কেসির সিরিয়াল আসলে কেসিকে চেকিং রুমে নিয়ে আসা হয় ও ম্যাথলিন চেক আপ শেষে কেসির ঘাড়ে ট্র্যাকার লাগানোর প্রস্তুতি নেয় ও বলে, তুমি এখানে কেন এসেছো জানো? কেসি বলে, কেন? ম্যাথলিন বলে, এলিয়েনদের উপর প্রতিশোধ নিতে। এই বলেই ধ্যাম করে ট্র্যাকারটা ইনজেক্ট করে দেয়। এরপর ওই সেম টেকনিক কেসিকেও বোঝাতে থাকে যে এলিয়েনদেরকে কিভাবে চিনতে হয়। He's an other. Face its height. তো কেসি ঘাট থেকে ট্র্যাকারটা বের করে নিজেকে নর্মাল করে নেয় ও বাহিরে এসে স্বাভাবিক চলতে থাকে আর আশেপাশে স্যামকে খুঁজতে থাকে। সিন কর্নেলের কাছে আসলে দেখি কর্নেলের বেনের উপর সন্দেহ হয়েছে, তাই সে বেনকে নানা প্রশ্ন করা শুরু করে দিয়েছে। বেন তো ভিতরে ভিতরে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। সে বুঝে উঠতে পারছে না তার সাথে কি করা হবে। এমন সময় সিকিউরিটি ফোর্স এসে কর্নেলকে জানায়, স্যার চেক আপ রুমে সার্জেন্ট ম্যাথলিনের লাশ পাওয়া গেছে। কিভাবে এটা ঘটলো বোঝা যাচ্ছে না, সাথে আরো 3 জন গার্ড নিহত হয়েছে। ঠিক তখনই ধ্যাম করে লাইট অফ অন হলে কর্নেল অবাক হয়ে বলে, এটা কি হলো? একজন বলে, স্যার পেসের ভিতরে একটা বিস্ফোরণ ঘটেছে। এটা শুনে কর্নেল মনিটরের পরিস্থিতি দেখতে ব্যস্ত হয়ে পড়ে ও বলে, যতগুলো বাচ্চা আছে সবাইকে তাড়াতাড়ি প্লেনে তুলে নিয়ে যাও। তখন একজন গার্ড বেনকে গ্রেফতার করে নিয়ে যেতে থাকলে আমরা দেখি কেসিও এই এরিয়ার ভিতরে ঢুকে পড়েছে। এমন সময় বেনের উপরের ছাদে একটা বিস্ফোরণ হলে গার্ডের মনোযোগ সরে যায় আর এই সুযোগে বেন গাড়ির উপর হামলা করে গার্ডের পিস্তলটা নিয়ে পালাতে থাকে। একটু নড়বে না, 2 হাত তুলে দাঁড়াও বলছি। বেন বলে, ওকে ওকে ওকে। আরে কেসি তুমি? আমি বেন, প্যারিস, আমরা একসঙ্গে হাই স্কুলে পড়েছি। কেসি বলে, আমি তো তোমাকে চিনছি না। বেন বলে, তুমি এখানকার কোন গ্রুপে আছো? কেসি বলে, আমি আমার ভাই স্যামের খোঁজে আজকেই এসেছি। স্যাম নামটা শুনে বেন বলে, স্যাম সুলিভান? কেসি বলে, তুমি আমার ভাইকে চেনো? হ্যাঁ, আমরা একই গ্রুপে আছি। তুমি জানো সে এখন কোথায়? হ্যাঁ, সে ওদিকের বিল্ডিং এ আছে আর আর্মিরা সকল বাচ্চাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে, তাই এক্ষুনি স্যামকে উদ্ধার করতে হবে। এটা শুনে কেসি পিস্তলটা বেনের হাতে দিলে বেন কেসিকে নিয়ে সেদিকে দৌড়াতে শুরু করে। কেসি অবাক হয়ে বলে, ইভান তুমি এখানে কি করছো? তোমাকে সাহায্য করতে এসেছি। বাট এই ছেলেটা কে? বেন, প্যারিস। এখানে এসে ওর সাথে পরিচয় হয়েছে। ইভান বলে, আমি এই আর্মি ঘাটির পুরোটা জুড়ে বোম সেট করেছি। 10 মিনিটের মাঝে সকল বাচ্চাদেরকে এখান থেকে নিয়ে যাবে। এরপরে আমি এই জায়গাটাকে ধ্বংস করে ফেলবো। এই বলে ইভান ভিতরের দিকে যেতে যেতে বলে, এখান থেকে যাও, আমি তোমাকে খুঁজে নিব। তো ইভান চলে গেলে বেন বলে, তাড়াতাড়ি চলো, ইভান এগুলো ধ্বংস করার আগেই স্যামকে খুঁজে বের করতে হবে। এখানে আসতেই কেসি তো রীতিমতো থমেরে যায়। শত শত বাচ্চা লাইন ধরে ধীরে ধীরে প্লেনের দিকে এগোচ্ছে এবং প্লেনে উঠতেছে। স্যাম কি অলরেডি প্লেনে উঠে গিয়েছে নাকি এখনো ওঠেনি, নাকি সে সিরিয়ালে এগোচ্ছে? যদি সিরিয়ালে থেকেও থাকে তাহলেও এত শত বাচ্চার মাঝে কিভাবে তাকে খুঁজে বের করবে, তাও আবার এত অল্প সময়ে? যদি খুঁজে পেয়েও যায় তাহলেও বা এত সিকিউরিটির মাঝে কিভাবে তাকে উদ্ধার করবে?
তো কেসি স্যামকে দেখতে পেতেই ভিড় ঠেলে তাড়াহুড়ো করে স্যামের কাছে ছুটে আসেও স্যামকে বুকে জড়িয়ে নেয়। স্যাম কিছু বলতে যাবে, কেসি মুখ চেপে ধরেও স্যামকে নিয়ে কৌশলে বেনের কাছে চলে আসে। বেন পাশের দরজাটা খুলে দিয়ে এদেরকে ভিতরে ঢুকিয়ে দেয় ও নিজেও সেখানে ঢুকে পড়ে। কেসি এবার নিরিবিলি পরিবেশ পেয়ে ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে ও ব্যাগ থেকে সেই ভাল্লুকটা বের করে বলে, আমি তোমার ভাল্লুকটা এনেছি। স্যাম ভাল্লুকটা না নিয়ে বরং তার বোনকে ভালোবেসে জড়িয়ে ধরে ও আই লাভ ইউ বলে। বেন বলে, আমার হাতে সময় নেই, আর হ্যাঁ স্যামের ঘাড়ে থাকা ট্র্যাকারটা এক্ষুনি বের করতে হবে। সিন আর্মিদের কন্ট্রোল রুমে আসলে দেখি কর্নেল মনিটরে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই আরো একটা ব্লাস্ট হয়। কর্নেল বুঝে যায় পরিস্থিতি কন্ট্রোলের বাহিরে চলে গেছে, এখন এখান থেকে তাকেও পালাতে হবে। ওদিকে সিন কেসির কাছে আসলে দেখি তারাও এই এরিয়া থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে। তো রিঙ্গার যে বেনকে হেল্প করার জন্য ফিরে এসেছে, এর জন্য বেন রিঙ্গারকে ধন্যবাদ জানায়। তো স্ক্রিন অন্ধকার হয় ও পরের সিনে দেখি এরা উদ্ধার হয়ে দূরে নিরাপদ একটা স্থানে আশ্রয় নিয়েছে, যেখানে এরা সবাই মিলে রান্না করতেছে। তো কেসি একা বসে থেকে কি যেন ভাবছে দেখে বেন কাছে এসে বলে, কি ভাবছো? কেসি বলে, কিছু নাই, এমনি। কেসি আসলে মনে মনে ইভানকে মিস করতেছে। তো বেন বলে, আমরা তাহলে এখন কি করব? কেসি বলে, কি আর, অন্য সকল বাচ্চাদেরকেও বাঁচাবো। বেন বলে, কিভাবে বাঁচাবো? কেসি বলে, সেটা এখনো ভাবা হয়নি। এর মাঝেই রান্না হয়ে গেলে এদেরকে খেতে ডাকে। তখন বেন কেসিকে বলে, ঠিক আছে, এখন কিছু খেয়ে নেওয়া যাক, আগামীকাল এই সম্পর্কে ভাবা যাবে, কি বলো? কেসি ঠিক আছে বলে ছোট ভাই স্যামকে ঘুম থেকে ডেকে তুলে খাবার খেতে আনে ও ব্যাকগ্রাউন্ডে বলে, এলিয়েনরা আমাদেরকে দুর্বল ভেবে নিয়েছিল। হ্যাঁ, হয়তো আমরা নর্মালি দুর্বল, কিন্তু তারা জানতো না ভালোবাসা আমাদেরকে কতটা শক্তিশালী করে তোলে, ভালোবাসা আমাদেরকে কতটা লড়তে শেখায়। ভালোবাসা এটা শুধু একটা ইমোশন নয়, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের বেঁচে থাকার প্রেরণা। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ইউটিউবে মুভি এক্সপ্লেইন তো অনেক দেখেছেন, কিন্তু আমার এই ভিডিওর মতো ফিল কি অন্য কারো ভিডিওতে কোনোদিন পেয়েছেন? জানি পাননি, আর পাবেনও না, কারণ বর্তমান সময়ে ইউটিউবে এটাই একমাত্র চ্যানেল যেখানে এমন স্টাইলে হলিউড মুভি এক্সপ্লেইন করা হয়। তাই এমনভাবে অরিজিনাল মুভির স্বাদ নিতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আর হ্যাঁ, ভিডিও এডিটিং আপনার কেমন লেগেছে বা আগামীতে ভিডিও এডিটিংয়ে কী পরিবর্তন আনলে আপনাদের আরও বেশি ভালো লাগবে, এবং উপস্থাপনে, ভয়েসে, গল্প বলার স্টাইলে কোথাও কোনো কমতি আছে কিনা যা আমি উন্নতি করতে পারি, প্লিজ এগুলো ব্যাপারে পরামর্শ দিলে খুশি হব। আর হ্যাঁ, চ্যানেলটি নতুন, তাই ভিডিওটিতে লাইক দিন, কারণ আপনার সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।